Hello viewers, I am Jyotirmoy. Welcome to my channel. Hope you all enjoyed my last videos. Today I am going to discuss about a vital part of English grammar. I hope you will certainly like this. So, without wasting time, let's go for the topic. আজকে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে বিভাজিত তিনটি বিভাগ অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই তিনটি সেন্টেন্স সম্পর্কে বিস্তারিতভাবে জানব। আশা করি ভিডিও শেষ করার পর সেন্টেন্স সম্পর্কে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। গুণগত কাঠামো অনুসারে অর্থাৎ স্ট্রাকচার অনুসারে আমরা কোনো একটি সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করতে পারি। কি কি সেই তিন ভাগ? অর্থাৎ স্ট্রাকচার অনুসারে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স ইজ ডিভাইডেড ইন্টু থ্রি ক্যাটাগরিজ। ওয়ান সিম্পল, সেকেন্ড কমপ্লেক্স, থার্ড কম্পাউন্ড। আমরা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স যেমনভাবে হোক সাজিয়ে নিতে পারি। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সম্পর্কে যে আলোচনা আমরা করব তার আগে আমাদের একটু বিশদে জেনে নেওয়া দরকার যে সেন্টেন্স আসলে আর কি কি নামে পরিচিত হয়। একটি সেন্টেন্সকে আমরা অনেক সময় ক্লজ বলতেও শুনি। সেন্টেন্স ভার্সেস ক্লজ। তো এর মধ্যে পার্থক্যটা জেনে নেওয়া দরকার। হোয়াট ইজ সেন্টেন্স, হোয়াট ইজ ক্লজ। সেন্টেন্স এবং ক্লজের মধ্যে গঠনগত তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু এদের ব্যবহার অনুসারে বা এদেরকে সেন্টেন্সে ইউজ অনুসারে আমরা কখনো সেটাকে সেন্টেন্স বলে ডাকি, কখনো ক্লজ বলে ডাকি। এ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ গ্রামাটিক্যাল স্ট্রাকচার অ্যান্ড কমপ্লিট মিনিং। আমি এর আগের ভিডিওগুলোতেও সেন্টেন্স সম্পর্কে আলাদা আলাদা ডেফিনিশন দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সেন্টেন্স কি? সম্পূর্ণ অর্থ প্রকাশক এবং ব্যাকরণগত কাঠামোযুক্ত শব্দ সমষ্টি, আমরা তাকেই বলছি বাক্য। অর্থাৎ অর্থপূর্ণ শব্দ সমষ্টি হলোই বাক্য। সেই বাক্যকে আমরা কিভাবে ভাগ করতে পারি? যে সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট থাকবে আর একটি প্রেডিকেট পার্ট থাকবে। এটা আমরা সবাই জানি, সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট মানে বাক্যের উদ্দেশ্য, প্রেডিকেট মানে বাক্যের বিধেয়। যদি ধরে নিই দ্য কাউ ইটস গ্রাস, এই সেন্টেন্সের মধ্যে দ্য কাউ হলো সাবজেক্ট এবং ইটস গ্রাস হলো প্রেডিকেট। এটা হলো সাবজেক্ট এবং এই অংশটি হলো প্রেডিকেট। যদি জিজ্ঞাসা করা হয় কোনটা সাবজেক্ট, কেন সাবজেক্ট? সাবজেক্ট বলতে কোনো একটি সেন্টেন্সে যার সম্বন্ধে কথা বলা হয় সে হলো সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে বলা হয় প্রেডিকেট। কিন্তু ক্লজ, হোয়াট ইজ ক্লজ? আমরা এটাকে তো সেন্টেন্সই বললাম, তাহলে ক্লজ কি? ক্লজ হলো, এ ক্লজ ইজ অ্যাকচুয়ালি এ সেন্টেন্স উইদিন আ সেন্টেন্স। অর্থাৎ একটি বড় বাক্যের মধ্যে ছোট একটি বাক্যকে বলি আমরা ক্লজ। অর্থাৎ আমরা যখন দেখব যে একটি সেন্টেন্স এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, কিন্তু আরও গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখব তার মধ্যে লুকিয়ে আছে আরও একটি বাক্য। বাক্য বলতে কি বললাম? সাবজেক্ট এবং প্রেডিকেট। অর্থাৎ এই অংশের মধ্যেও একটি সাবজেক্ট থাকবে, একটি প্রেডিকেট থাকবে। তাহলে ক্লজের সংজ্ঞা হিসেবে কি বলতে পারি? ক্লজ ইজ দ্য ফর্মিং পার্ট অফ এ বিগ সেন্টেন্স হুইচ হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ ইটস ওন। অর্থাৎ ক্লজের মধ্যে একটি সাবজেক্ট এবং প্রেডিকেট, তার নিজস্ব সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে। সো দিস পার্ট ইজ ডিফাইন্ড অ্যাজ এ ক্লজ অ্যান্ড দিস ইজ অলসো এ ক্লজ। ক্লজ অনেকটা ঘর এবং বাড়ির মধ্যে পার্থক্যের মতো। কেমন? একটি বাড়ি বলতে আমরা যা বুঝি, হাউস বলতে আমরা যা বুঝি, সেটি কি? একটি বড় কাঠামো, তার মধ্যে অনেকগুলো ছোট ছোট ঘর থাকতে পারে। এই যে অনেকগুলো ছোট ছোট ঘর, এই ঘরগুলো বড় বাড়ির অংশ। অর্থাৎ এই সাবজেক্ট প্রেডিকেট নিয়ে ছোট্ট একটি সেন্টেন্স, অর্থাৎ এই অংশটিকে আমরা একটি ক্লজ বলতে পারছি, এই অংশটিকে একটি ক্লজ বলতে পারছি, আবার এটিকেও ক্লজ বলতে পারবো। অর্থাৎ বুঝতে পারছি একটি বড় বাড়ি মানে একটি বড় বাক্য, আর একটি ছোট ঘর মানে একটি ছোট ক্লজ। এই হলো বড় বাড়ি এবং ঘরের মধ্যে পার্থক্য, অর্থাৎ ক্লজের পার্থক্য। আমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছি সেন্টেন্সের সঙ্গে ক্লজের বেসিক ডিফারেন্সটা কোথায়। আরও একটু ক্লারিফাই করা যেতে পারে, কিন্তু আমাদের মূল টপিক ছিল সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সম্বন্ধে আলোচনা, তাই আমরা বেশি এদিকে সময় নষ্ট না করে সরাসরি চলে যাব সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের প্রতি। সো হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? আমাদের প্রথম আলোচনা, হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স। বাংলাতে সিম্পল সেন্টেন্সের অর্থ হলো সরল বাক্য।
সরল বাক্য। নামের সঙ্গেই এর গঠনগত একটা সারল্য দেখতে পাওয়া যায়। কি একটি সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, আ সেন্টেন্স দ্যাট কন্টেন্স ওয়ান মেন ক্লজ অ্যান্ড ডাজ নট কন্টেন আ কোঅর্ডিনেট অর সাবঅর্ডিনেট ক্লজ ইজ কল্ড আ সিম্পল সেন্টেন্স। একটি সেন্টেন্স দেখি, ইট ইজ আ বিউটিফুল বার্ড। সংজ্ঞা কি বললাম? আ সেন্টেন্স মানে একটি বাক্য দ্যাট কন্টেন্স ওয়ান মেন ক্লজ, একটি মাত্র মেন ক্লজ থাকবে। ক্লজের কি সংজ্ঞা বললাম? ক্লজ মানে বলেছিলাম যে একটি পার্ট যার মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে। আগে দেখি এর মধ্যে সাবজেক্ট আর প্রেডিকেট কে আছে। আরও একটা বাক্য দেখি, যদি বলি, আগের উদাহরণটাই যদি নিই আমরা, দ্য কাউ ইটস গ্রাস। তো এখানে সিম্পল সেন্টেন্স হিসেবে বললাম কি, যে সেন্টেন্সে একটি মাত্র মেন ক্লজ থাকবে এবং যাতে কোনো কোঅর্ডিনেটিং ক্লজ বা কোনো সাবঅর্ডিনেটিং ক্লজ থাকবে না, আমরা সেই ধরনের সেন্টেন্সকে বলবো সিম্পল সেন্টেন্স। দি কাউ ইটস গ্রাস, এই সেন্টেন্সের মধ্যে দি কাউ হলো আমাদের সাবজেক্ট, ইটস গ্রাস হলো প্রেডিকেট। এবারে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্বন্ধিত একটি অংশকে আমরা বলছি ক্লজ। তাহলে এটি একটি মাত্র ক্লজ। তাহলে সংজ্ঞা অনুসারে আমাদের কি হলো, ডেফিনেশন কি হলো, যে এ সেন্টেন্স দ্যাট কন্টেন্স ওয়ান মেন ক্লজ অ্যান্ড ডাজ নট কন্টেন আ কোঅর্ডিনেট অর এ সাবঅর্ডিনেট ক্লজ ইজ কল্ড এ সিম্পল সেন্টেন্স। তাহলে এর মধ্যে কোনো কোঅর্ডিনেট ক্লজ নেই, কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই, এটি একটি সিম্পল সেন্টেন্স, সংজ্ঞা অনুসারে হতে পারে। আমরা এর কি করে চিনব? যদি কোনো সেন্টেন্সে একটি মাত্র মেন ক্লজ থাকে, তাহলে ওয়ান মেন ক্লজ থাকবে। তাহলে ওয়ান মেন ক্লজ যে সেন্টেন্সে থাকবে তাকে আমরা বলছি সিম্পল সেন্টেন্স। অন্য একটি বলতে পারি কি, নো সাবঅর্ডিনেট অর কোঅর্ডিনেট ক্লজ, এখানে কোনো সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট ক্লজ থাকবে না। এরকমভাবে আমরা সিম্পল সেন্টেন্সের কতগুলো বৈশিষ্ট্য চিনতে পারি। তো মূল বৈশিষ্ট্য হচ্ছে, একটি সিম্পল সেন্টেন্স অবশ্যই ওয়ান ফাইনাইট ভার্ব থাকবে তার মধ্যে, এবং সেখানে অবশ্যই ওয়ান সাবজেক্ট এবং ওয়ান ভার্ব থাকবে। এখন যদি আমাদের মনে হয় যে হোয়াট ইজ ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব হচ্ছে কি, ফাইনাইট ভার্ব ইজ আ কাইন্ড অফ ভার্ব হুইচ চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য পার্সন অ্যান্ড নাম্বার অ্যান্ড টেন্স অফ এ সেন্টেন্স, পার্সন অ্যান্ড নাম্বার অফ দ্য সাবজেক্ট অ্যান্ড টেন্স অফ দ্য সেন্টেন্স। কীভাবে? যদি বলা হয় আই ইট রাইস, আমি ভাত খাই, হি ইটস রাইস, এখানে আমরা দেখতে পেলাম সেন্টেন্সের প্রথম সেন্টেন্সের সাবজেক্ট ছিল আই, তাই আই অনুসারে এখানে ভার্ব বসেছিল ইট। দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট ছিল হি, সেটা অনুসারে সাবজেক্ট বসলো, ভার্ব বসলো ইটস। এই যে ভার্বের পরিবর্তন, এই পরিবর্তনের জন্যেই আমরা এই প্রকার ক্রিয়াকেই বলছি ফাইনাইট ভার্ব। আবার এই ইট নামক ভার্বটি কোনো একটি সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব হিসেবে বসতে পারে। কেমনভাবে? আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু ইট, হি ওয়ান্টস টু ইট। এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ভার্বটি পরিবর্তন হলো ওয়ান্ট এবং ওয়ান্টস, এই ওয়ান্ট বা ওয়ান্টস এই পরিবর্তিত রূপের ভার্বটিকেই আমরা ফাইনাইট বলবো। কারণ সংজ্ঞা অনুসারে যে ক্রিয়া সেন্টেন্সের সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুসারে এবং টেন্স অনুসারে তার রূপ বদল করে তাকেই বলি ফাইনাইট ভার্ব। কিন্তু যে প্রকার ক্রিয়া তার রূপ বদল করতে পারে না, এখানে যেমন টুইট, এখানে যেমন টুইট, এরা রূপ বদল করতে পারলো না, আমরা এদেরকে বলবো নন ফাইনাইট ভার্ব। সেখানে অসংখ্য আপনার নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব যেখানে একটি থাকবে আমরা তাকে বলবো সিম্পল সেন্টেন্স। এবারে দ্বিতীয় যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কমপ্লেক্স সেন্টেন্স। যে ক্লজ হলো একটি বড় বাক্যের মধ্যে লুকিয়ে থাকা ছোট বাক্য, অর্থাৎ এটি একটি ক্লজ এবং এটি একটি ক্লজ যদি সেখানে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে, সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে, তার মানে এই অংশের মধ্যেও সাবজেক্ট প্রেডিকেট থাকবে, এখানেও সাবজেক্ট প্রেডিকেট থাকবে। তো সাবজেক্ট এবং প্রেডিকেট, তো এই সাবজেক্ট ভার্ব বা সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে যে অংশটি তাকে আমরা বলছি একটি ক্লজ। এরকমভাবে যখন একাধিক ক্লজ পাশাপাশি বসে একটি বড় বাক্য গঠন করবে,
আমরা তখন তাকে বলবো এটি কমপ্লেক্স সেন্টেন্স। সংজ্ঞা হিসেবে বলতে পারি কমপ্লেক্স সেন্টেন্স। হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স contains one main clause and one or more subordinate clause. The sentence which contains one main clause and one or more subordinate clauses is called a complex sentence. অর্থাৎ যে বাক্যে একটি মেন ক্লজ এবং এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। এই তো দুটো নতুন তথ্য উঠে এলো, একটা হচ্ছে মেন ক্লজ আর একটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো এই দুটি সম্বন্ধে ব্যাখ্যা না করলে কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে সম্পূর্ণ জানাটা হবে না। তো সাবঅর্ডিনেট ক্লজ এবং মেন ক্লজ, একটা সেন্টেন্স দেখিয়ে আমরা বলতে পারি সেন্টেন্সের মধ্যে মেন এবং সাবঅর্ডিনেট পার্টটি কী হবে বা কোনটি মেন ক্লজ বা কোনটি সাবঅর্ডিনেট ক্লজ। যদি একটি বাক্য আলোচনা করি, আই নো দ্য বয় হু প্লেজ ফুটবল। আমি একটি ছেলেকে চিনি যে ফুটবল খেলা করে, হুপ করে। দুটি পার্ট আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আই নো দ্য বয় এটি একটি অংশ, হু প্লেস ফুটবল এটি একটি অংশ। সম্পূর্ণ বাক্যটি আই থেকে শুরু হচ্ছে, ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। সেন্টেন্সের প্যাটার্ন অনুসারে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু এই বড় বাক্যটির মধ্যে লুকিয়ে আছে দুটি বাক্য। যেমন এখান থেকে এই অংশটুকুর মধ্যে আই হলো সাবজেক্ট এবং তার প্রেডিকেট হলো কি নো দ্য বয়। এখানে হু এই শব্দটি বসেছে দ্য বয়ের জন্যে, অর্থাৎ হু হিকে রিপ্লেস করেছে। তাহলে হি থেকে শুরু করে ফুটবল পর্যন্ত এটি একটি অংশ, যেখানে হি ছিল সাবজেক্ট প্লেস প্রেডিকেট। সুতরাং এটি একটি সাবজেক্ট প্রেডিকেট নিয়ে কমপ্লিট সেন্টেন্স, এটি সাবজেক্ট প্রেডিকেট নিয়ে কমপ্লিট সেন্টেন্স। এখন কথা হলো, আমরা কি ইচ্ছে করলেই কোনো একটি অংশকে অমিট করে দিতে পারি, তুলে দিতে পারি, মুছে দিতে পারি? দেখি, যদি আমরা এই অংশটিকে বন্ধ করে দিই, সেকেন্ড অংশটিকে, তাহলে থাকবে আই নো দ্য বয়। এখন আই নো দ্য বয় এখানে যদি বাক্যটা ফুল স্টপ দিয়ে শেষ হতো, তাহলে সেন্টেন্সের অর্থের কি কোনো ঘাটতি পড়তো? আমি ছেলেটিকে চিনি, হ্যাঁ চিনি তো চিনি, এখানেই শেষ। কিন্তু যদি আমরা প্রশ্ন বলতাম হু প্লেস ফুটবল, প্রথম অংশটি বাদ দিয়ে বলতাম যে ফুটবল খেলা করে, বারে বারে একই কথা বলতে থাকলে যে ফুটবল খেলা করে, যে ফুটবল খেলা করে, তখনই তো প্রশ্ন আসবে আরে কে ফুটবল খেলা করে। অর্থাৎ এই অংশটি তার অর্থের সম্পূর্ণতার জন্যে নির্ভর করে আছে আই নো দ্য বয় নামক এই অংশটির উপরে। তাহলে বুঝতেই পারলাম এই অংশটি একটি নির্ভরশীল অংশ। নির্ভরশীলতা কিসের জন্যে? নির্ভরশীলতা তার অর্থের সম্পূর্ণতার জন্যে। অর্থ সম্পূর্ণ করার জন্যে তাকে প্রথম অংশের উপর নির্ভর করে থাকতে হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় অংশটিকে তার অর্থের সম্পূর্ণতার জন্যে প্রথম অংশের উপর নির্ভর করতে হচ্ছে। তাহলে একটা কথা ক্লিয়ার হয়ে গেল যে একটি বড় বাক্যের মধ্যে কোনো একটি অংশ তার নিজের অর্থ সম্পূর্ণ করার জন্য কারো উপর নির্ভরশীল হয় না, কিন্তু অন্য অংশ বা অংশগুলি তাদের অর্থ সম্পূর্ণ করার জন্যে অন্য কারোর উপর নির্ভরশীল হতে পারে। এখন যে অংশটি তার নিজের অর্থ নিজেই সম্পূর্ণ করতে পারে, যেটি কমপ্লিট সেন্টেন্স, তাকে আমরা বলছি মেন পার্ট অর মেন ক্লজ। আমরা গ্রামারের ভাষাতে একে প্রিন্সিপাল ক্লজ বলেও চিনব, প্রিন্সিপাল ক্লজ বলেও চিনব। আর যে অংশটি তার নিজের অর্থের সম্পূর্ণতার জন্যে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজের উপর নির্ভর করে থাকে, আমরা তাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো সাবঅর্ডিনেট ক্লজগুলি সবসময়ের জন্যই কোনো না কোনো বাইন্ডার দিয়ে শুরু হবে। হি নয়, হু হচ্ছে বাইন্ডার। কোনো না কোনো বাইন্ডার দিয়ে শুরু হবে। এই ধরনের WH ওয়ার্ডস থাকতে পারে, দ্যাট থাকতে পারে, কোরিলেটিভস থাকতে পারে, বিকজ, দো ইত্যাদি ইত্যাদি সমস্ত কোরিলেটিভস দিয়ে বাক্যটা স্টার্ট করতে পারে। সুতরাং স্টার্টার অফ দ্য সেন্টেন্স তারা অবশ্যই হবে কোনো না কোনো বাইন্ডার। আমরা অনেক সময় লিঙ্কার বলে ভুল করে ফেলি, কিন্তু এগুলিকে বলি আমরা বাইন্ডার। তাহলে বাইন্ডার দিয়ে কোনো একটা সেন্টেন্স শুরু হলো এবং তার নেক্সট প্রেডিকেট পর্যন্ত অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবারে ডেফিনেশন যেটা বলেছিলাম, দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স ওয়ান মেন ক্লজ অ্যান্ড অন অর মোর সাবঅর্ডিনেট ক্লজ, দিস ইজ দ্য মেন ক্লজ, দিস ইজ দ্য সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যে সেন্টেন্সের মধ্যে একটি মেন ক্লজ এবং একটি অথবা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে বা থাকবে, আমরা সেই টোটাল স্ট্রাকচারটিকে বলবো কি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এর বেসিক বৈশিষ্ট্য তাহলে কী কী হলো? হোয়াট আর দ্য বেসিক ফিচার? আইডেন্টিফাই করতে গেলে আমরা দেখব সেখানে অবশ্যই টু ক্লজেস থাকতে হবে। সেই ক্লজগুলির মধ্যে অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, আমরা সংক্ষেপে পিসি বলে ডাকি, প্রিন্সিপাল ক্লজ, এবং
সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, আমরা তাকে সংক্ষেপে এসসি বলে ডাকি। প্রিন্সিপাল ক্লজ মানে পিসি এবং এসসি থাকছে। আরও একটা কী জিনিস দেখছি যে সেখানে এসসি সবসময়ের জন্য পিসির উপর নির্ভরশীল করে থাকবে, অর্থাৎ ওয়ান পার্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যানাদার ইজ ডিপেন্ডেন্ট, এই পার্টটিকে আমরা দেখতে পাবো। আরও একটা কী জিনিস কী করে চিনব, সবসময়ের জন্য সাবঅর্ডিনেট ক্লজটি কোনো না কোনো বাইন্ডার দিয়ে শুরু হবে। সো বাইন্ডার দিয়ে শুরু হওয়া কোনো একটি সেন্টেন্স তার নেক্সট প্রেডিকেট পর্যন্ত অংশটিকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলছি, এবং তার আগে বা তার পরে থাকা বাক্যটিকে আমরা বলছি কি প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচার কেমন হতে পারে, হয় প্রিন্সিপাল ক্লজ আগে বসবে, সাবঅর্ডিনেট ক্লজ পরে বসতে পারে, অথবা সাবঅর্ডিনেট ক্লজ আগে থাকবে, প্রিন্সিপাল ক্লজ পরে বসতে পারে, অথবা প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আমরা PC1 নামে তাকে চিনব, তারপরে থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, এবং তারপরে থাকবে PC2 মানে প্রিন্সিপাল ক্লজের প্রেডিকেট অংশ। এভাবেও সেন্টেন্সটি বিভাজিত হতে পারে। আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে এই তিনটি স্ট্রাকচারই দেখতে পাই। এবার চলে আসবো এই কমপ্লেক্স সেন্টেন্সের বেসিক ফিচারগুলি কী কী হতে পারে। হোয়াট আর দ্য বেসিক ফিচার্স অফ টু ফাইনাইট ভার্বস থাকবে, টু ফাইনাইট ভার্বস থাকছে। আর কি হচ্ছে, টু সাবজেক্টস অ্যান্ড টু প্রেডিকেটস। এটা তো দেখলাম এখানে একটি সেন্টেন্স, তার মানে এর সাবজেক্ট আছে প্রেডিকেট আছে, এখানে একটি সাবজেক্ট মানে এখানে একটি সেন্টেন্স মানে এরও সাবজেক্ট আছে এরও প্রেডিকেট থাকবে। তাই বললাম কি টু সাবজেক্টস অ্যান্ড টু প্রেডিকেটস। আর কি দেখব, এখানে মেন ক্লজটা সবসময়ের জন্য ইন্ডিপেন্ডেন্ট, মেন পার্ট অথবা মেন ক্লজ ইন্ডিপেন্ডেন্ট, এবং সাবঅর্ডিনেট ক্লজ যেটা সেটা সবসময়ের জন্য ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হলো ডিপেন্ডেন্ট। আরও একটি সেন্টেন্স থেকে যাচ্ছে যেটি হলো কম্পাউন্ড সেন্টেন্স। সো হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স সম্বন্ধে বেশি কিছু ব্যাখ্যা করার নেই, কারণ কম্পাউন্ড কথাটির বাংলা অর্থ হচ্ছে যৌগিক বাক্য। রাম ইজ টল বাট রমেশ ইজ শর্ট। দুটি বাক্য এখানে দেখতে পাচ্ছি। রাম ইজ টল এটি একটি বাক্য, রমেশ ইজ শর্ট এটি একটি বাক্য। উভয় বাক্যের একটি করে ফাইনাইট ভার্ব রয়েছে। ইজ ফাইনাইট ভার্ব, এখানে ইজ এটি একটি ফাইনাইট ভার্ব। প্রথম বাক্যে রাম সাবজেক্ট এবং তার ইজ টলটা হচ্ছে প্রেডিকেট। দ্বিতীয় বাক্যে রমেশ সাবজেক্ট, ইজ শর্টটা হলো প্রেডিকেট। মাঝখানে তাদের দুটি সেন্টেন্সের মাঝে বাট নামক একটি কনজাংশন দিয়ে যুক্ত করা থাকে, এই যুক্ত করা আছে। তো এই যে দুটি সেন্টেন্স, এরা দুজনই ইন্ডিপেন্ডেন্ট, এরা কেউ কারোর উপর নির্ভরশীল নয়। যদি আমরা বাট থেকে শর্ট পর্যন্ত এই অংশটিকে চেপে ধরতাম, অমিট করে দিতাম, শুধু রাম ইজ টল এই কথাটি থাকতো, তাহলে কিন্তু সেন্টেন্স দেখে কখনো মনে হতো না যে এর পরে কোনো অংশ ছিল। রাম ইজ টল, ওখানেই বাক্যটি শেষ, কোনো প্রশ্ন নেই। আবার যদি বাট পর্যন্ত চেপে ধরে রমেশ ইজ শর্টটুকু বাক্যটুকু পড়া হতো, তাহলে কিন্তু মনেই হতো না যে আগে কোনো বাক্য ছিল। অর্থাৎ এরা কেউ কারোর উপরে কখনো প্রভাব বিস্তার করতে পারছে না। একটি অংশ অমিট করে দিলে অপর অংশটি অর্থহীন হয়ে পড়ছে না। প্রত্যেকেই স্বাধীন, প্রত্যেকেই তাদের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে। কম্পাউন্ড সেন্টেন্স when two main clauses, this is a main clause, this is a main clause, মেন ক্লজের সংজ্ঞাই তো ছিল যে তার নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে, তাহলে এটি একটি মেন ক্লজ, এটি একটি মেন ক্লজ। তাহলে when two main clauses are joined together by a coordinating linker or a conjunction, this is called coordinating linker. When two main clauses are joined together by a coordinating linker or conjunctions, কনজাংশনগুলো কী কী হতে পারে? বাট হতে পারে, অ্যান্ড হতে পারে, অর হতে পারে, সো হতে পারে, এলস হতে পারে। অল দোজ আর কনজাংশনস আর অল দোজ আর কোঅর্ডিনেটিং লিঙ্কার্স। যখন এগুলো দিয়ে যুক্ত থাকে দুটি সেপারেট মেন ক্লজেস, আমরা সেই স্ট্রাকচারটিকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। দুটি মেন ক্লজ কানেক্টেড থাকবে একটি কনজাংশন দিয়ে বা একটি কোঅর্ডিনেটিং লিঙ্কার দিয়ে যুক্ত করা থাকবে। আর কি, ইচ পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ ইন্ডিপেন্ডেন্ট, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দুটিই স্বাধীন। আবার কি দেখব, নো ইম্প্যাক্ট অন আদার পার্ট ইফ ওয়ান ইজ অমিটেড। যদি সেকেন্ড পার্টটাকে অমিট করে দিই, রাম ইজ টল ক্যান গিভ আস দ্য কমপ্লিট সেন্স। যদি আমরা ফার্স্ট পার্টটাকে অমিট করে দিই, তাহলে রমেশ ইজ শর্ট, দিস পার্ট অলসো ক্যান গিভ আস দ্য কমপ্লিট সেন্স। সুতরাং কেউ কারোর উপর প্রভাব বিস্তার করতে পারছে না। এই যে
টোটাল স্ট্রাকচারটি আমরা একে বলছি এটি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এর বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্যগুলি কী কী হতে পারে? বৈশিষ্ট্য হচ্ছে কি, এখানে অবশ্যই টু ফাইনাইট ভার্ব থাকবে, দুটো ফাইনাইট ভার্ব, প্রথম বাক্যের ইজ, দ্বিতীয় বাক্যের ইজ, দুটো ফাইনাইট ভার্ব আলাদা আলাদা করে। এখানে একটি সাবজেক্ট, ওয়ান সাবজেক্ট, দুটি কাজ অর্থাৎ টু ভার্ব হতে পারে, আবার টু সাবজেক্ট ওয়ান ভার্ব হতে পারে। কেমনভাবে? এখানে যেমন দুটি সাবজেক্ট রয়েছে, দুটি সাবজেক্ট আছে, দুটি সাবজেক্টের ভার্ব কিন্তু ইজ, তাহলে টু সাবজেক্ট ওয়ান ভার্ব হলো। ওয়ান সাবজেক্ট টু ভার্ব হতে পারে। কেমনভাবে? রাম ইজ টল বাট হি ইজ থিন। রাম হয় লম্বা কিন্তু সে হয় রোগা, তাহলে সাবজেক্ট হলো একই কিন্তু ভার্ব হলো দুটি আর কি। রাম ইটস ব্রেড বাট হি ডাজ নট ইট রাইস। রাম রুটি খায় কিন্তু ভাত খায় না, তাহলে দুটি ইট আলাদা আলাদা হলো। এভাবে সাবজেক্ট একটি, ভার্ব দুটি হতে পারে। আর কি? ইচ অফ দ্য ক্লজ ইজ ইন্ডিপেন্ডেন্ট। সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো কি ইচ অফ দ্য ক্লজ আর ইম্পর্টেন্ট। তাহলে সিম্পল সেন্টেন্স হলো সেই বাক্য যে সেন্টেন্সের মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে সিম্পল সেন্টেন্স কন্টেন অনলি ওয়ান ফাইনাইট ভার্ব, ওয়ান ফাইনাইট ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্স কি দেখলাম? কমপ্লেক্স যখন দুটি ক্লজ থাকছে তাদের মধ্যে একটি ইন্ডিপেন্ডেন্ট, অপরগুলি ডিপেন্ডেন্ট, একটি স্বাধীন, অপরগুলি নির্ভরশীল, আমরা টোটাল স্ট্রাকচারটিকে বলছি একটি কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড কি দেখলাম? যেখানে দুটি ক্লজ থাকবে, হোয়েন দ্য সেন্টেন্সেস কন্টেইন টু অর মোর ক্লজেস বাট দ্য ক্লজেস আর ইন্ডিপেন্ডেন্ট। এটা ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্টর। যখন দেখছি এখানেও দুটি ক্লজ থাকছে কিন্তু বোথ অফ দেম আর ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এখানে কমপ্লেক্সে কি দেখেছিলাম? দুটি সেন্টেন্স বলবো না, একটি পার্ট সে নিজের অর্থ একা একা প্রকাশ করতে পারে না। তাহলে সেন্টেন্স সম্বন্ধে অর্থ ক্লিয়ার হয়ে গেল। আজ আর বেশি কিছু বলবো না, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আশা করি আজকে বিষয় সম্পর্কে ভালোভাবেই আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্দে মাতরম, জয় হিন্দ।